হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে যে ইন্ডিয়া ইউএস ট্রেড ডিলের একটা পার্ট হচ্ছে এই যে ডিফেন্স ডিল। এরকম একটা ডিল জাস্ট ইন্ডিয়া সাইন করলো এবং এটা ওই যে কুয়ালালামপুরে যে এশিয়ান সামিট ছিল সেই এশিয়ান সামিটে গিয়ে আমাদের যে প্রতিরক্ষা মন্ত্রী আছেন রাজনাথ সিং তিনি গিয়ে সাইন করলেন। এখানে কতগুলো ক্লজ রয়েছে যেটা ভীষণ ইম্পর্ট্যান্ট এবং এটা জিওপলিটিক্যালি পরবর্তীকালে একটা বেশ ভালো রকম জায়গায় ইন্ডিয়াকে নিয়ে যাবে, রাইট? সো 2008 থেকে যদি আজ অবধি আমরা দেখি তো ইন্ডিয়া টোটালি $20 বিলিয়ন কাছাকাছি ডিফেন্স মেটেরিয়াল ইউএসএ কাছ থেকে পারচেস করেছে। তো এরপরে আগামী দশক অর্থাৎ আগামী পুরো 10 বছর ধরে ইন্ডিয়া আরও বেশি পরিমাণ ডিফেন্সের যে মেটেরিয়াল আছে সেই মেটেরিয়ালগুলো ইউএসএর থেকে পারচেস করতে চলেছে এবং এই যে পারচেসটা হচ্ছে এটা একদিক থেকে ইউএসকে মানে খুশি করে রাখা বলতে পারেন, আর দ্বিতীয় একটা দিক থেকে হচ্ছে যে মিলিটারি পাওয়ার বা ইকুইপমেন্ট এই সমস্তগুলোতে বা নিজের কান্ট্রিটাকে অনেকটা বেশি পাওয়ারফুল করা। এনিওয়ে, তো এই যে বিষয়টা হচ্ছে এই বিষয়টা কিন্তু ইন্ডিয়া ইউএস ট্রেড যে ডিল চলছে, ট্রেড যে নেগোসিয়েশনস করছে তার একটা পার্টকে অ্যাকচুয়ালি এইভাবে টিকমার্ক দেওয়া হচ্ছে। বলার মানে হচ্ছে যে এই যে রাশিয়ার থেকে কিছুটা অয়েল কমানো, এটা একদিক থেকে অ্যাডভান্টেজ দেবে ইন্ডিয়া যখন নেগোসিয়েশনে বসছে ট্রেড ডিলকে কেন্দ্র করে। উল্টো দিক থেকে যখন আমরা এই টাইপের ডিফেন্স ডিল সাইন করছি সেটাও একদিক থেকে পজিটিভ জায়গায় নিয়ে আসবে। তো এগুলো হচ্ছে সিগন্যাল দেওয়া যে আমি তোমার সাথে আছি বা আমি তোমাকে হেল্প করছি, সুতরাং এরপরে ট্রেড নেগোসিয়েশনস বা ট্রেড ডিলে আমারও টার্মসে কিছু জিনিসপত্রগুলো হতে হবে, রাইট? আমরা রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্পের যে কথাবার্তা সেখান থেকে এই বিষয়গুলো অলরেডি জেনেছি বা বুঝেছি। তো এই টাইপের ট্রেড ডিল বা ট্রেড নেগোসিয়েশনস যেগুলো হয় সেগুলো কিন্তু পরবর্তীকালে ইন্ডিয়াকে বা ভারতবর্ষকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যায়। একটা জায়গা থেকে আরেকটা জায়গা বলতে আমি যেটা মিন করতে চলেছি, এই ডিফেন্স ডিলে একটা ক্লজ রাখা হয়েছে যে ক্লজটা হচ্ছে যে ইন্দো স্পেসিফিক অঞ্চলে সেখানে ভারত যেন একটু স্বতন্ত্রভাবে কাজকর্ম করতে পারে এবং সেক্ষেত্রে এই যে ফ্রিলি ইন্ডিয়ার মুভমেন্টটা সেটাকে ইউএস কিন্তু সাপোর্ট করবে, সেরকম একটা ক্লজ রেখে এই ডিফেন্স ডিলটাকে কিন্তু করা হয়েছে। ওকে, তো সেই দিক থেকে দেখতে গেলে ইন্ডো স্পেসিফিক এরিয়াটার ওপর ভারতের একটা কবজা থাকবে বা ইন ফিউচার পরবর্তীকালে জিওপলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে এই যে ডিফেন্স ডিলটা যথেষ্ট ভালো গুরুত্ব হতে চলেছে। কিন্তু আমার এই ডিফেন্স ডিলের কথা শুনে এটা ভাববেন না যে ইন্ডিয়ার ডিফেন্স সেক্টরের মধ্যে আমি বুলিশনেস বিয়ারিশনেস ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো বলছি। এই ডিলগুলো যখন করা হয় তখন অ্যাকচুয়ালি কী করা হয়, ইন্ডিয়ার একটা কি দুটো কোম্পানিকে নেওয়া হয় যারা এখানে বসে হয় অ্যাসেম্বল করবে, না হলে তারা কোনো একটা পার্টস বানাবে, পার্টস সাপ্লাই করবে। তো সেই টাইপের কোনো কোম্পানি আগামী দিনে যদি ভারতবর্ষের সরকারের কাছ থেকে কোনো বরাত পায় বা কোনো টেন্ডার অ্যাটেন্ড করে সে উইন করে, তাহলে সেই জায়গাগুলোতে কিন্তু এই মানে সেই সমস্ত কোম্পানিগুলোর মধ্যে কিন্তু একটা বুলিশনেস আসবে। তো এই যে ডিফেন্স ডিল এটা পরবর্তীকালে হয়তো আজকে নয়, আজ থেকে 2 বছর পর বা 1 বছর পর বা 6 মাস পর এই ডিলটা যখন মেটেরিয়ালাইজড হবে বা মেটেরিয়ালাইজড হওয়ার জন্য এই সমস্ত মানে আমেরিকান যে কোম্পানিরা আছে তারা যখন ইন্ডিয়াতে পার্টনার খুঁজবে সেই সময়ে দেখার কথা যে এই ডিলটাকে কমপ্লিশন করতে গেলে ইউএসকে ইন্ডিয়ার কার সাথে পার্টনার করছে। কোনো না কোনো কোম্পানির সাথে ডেফিনেটলি পার্টনারশিপে যায়, বিশেষ করে হ্যালের সাথে বা বেলের সাথে, বিইএল ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, বা ইন্ডিয়াতে এখন প্রচুর ডিফেন্স সেক্টরের কোম্পানি তৈরি হচ্ছে। আদানিও রিসেন্টলি ঢুকেছে, টাটাও এরপরে ঢুকতে চলেছে। তো এই সমস্ত নতুন যদি কোনো অর্গানাইজেশনের সাথে হয় সেই জায়গাগুলোই বা সেই কোম্পানিগুলোতে কিন্তু আমরা পুলিশ হব। এই মুহূর্তে কিন্তু ডিফেন্স সেক্টর নিয়ে আমি কিছু বলছি না, ওকে? সুতরাং আমার এই কথা শুনে আগামীকাল সকালে ডিফেন্স সেক্টরে জিনিসপত্রগুলো কিনে নেবেন না। বিষয়টা হচ্ছে যে এই ডিলটার উপর কেন্দ্র করে 6 মাসের মধ্যে ফার্দার ফলো আপ নিউজ কী আসছে বা কোন কোন ইভেন্টগুলো আসছে বা কোন কোম্পানি বরাত পাচ্ছে সেই বিষয়গুলো আমাদের অ্যাকচুয়ালি দেখতে হবে। দেখার পর তারপরে আমরা সেই অর্ডার ভ্যালু দেখব, কোম্পানি দেখব যে কতটা বড় কোম্পানি হচ্ছে না হচ্ছে, সে এর আগে কীরকম ডেলিভারি করেছে, সেই জিনিসগুলো যখন হবে তারপরে আমরা এখান থেকে ইনভেস্টমেন্ট অপরচুনিটি খুঁজতে পারবো, রাইট? এটা জাস্ট ইনিশিয়াল স্টেপ। আমি প্রত্যেকটা ইনিশিয়াল স্টেপ বলি। যদি আপনি রেগুলার আমার ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে দেখবেন তারপরে ফলো আপ, প্রত্যেকটা জিনিসেরই ফলো আপ স্টোরি থাকে,
সেই বিষয়গুলো যদি আপনি বুঝতে পারেন তবেই আপনি লং টার্ম বা মিডিয়াম টার্মে যে কোনো একটা কোম্পানিতে ইনভেস্টমেন্ট করা ইত্যাদি বিষয়গুলোকে বুঝতে পারবেন আমি কোন পার্সপেক্টিভ থেকে দেখছি বা কিভাবে বলছি, রাইট? তো আশা করি বোঝা গেল যে আমি কি বলতে চলেছি। জাস্ট ডিলটা কমপ্লিট হলো, সেইটা আমি আপনাদের ইনফর্ম করলাম আজকের ভিডিওতে। পরবর্তীকালে এটার ফলো আপ স্টোরি বা ফলো আপ কী গল্প আসতে চলেছে সেগুলো ডেফিনেটলি জানাতে থাকবো। নেক্সট আজকে আর একটা পার্ট নিয়ে কথা বলবো, যে জায়গাটার মধ্যে আমরা রয়েছি, যে আমরা ফান্ডামেন্টালি এই কোয়ার্টারলি রেজাল্ট রিলিজ হয়ে যাওয়ার পর এক একটা সেগমেন্ট নিয়ে আলোচনা করছি। তো আগামী কয়েকটা ভিডিওসে সেই বিষয়গুলো নিয়েও কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাম্বা মেন্টালিটি স্টকস। ওকে, অনেকেই শেয়ার বাজারে আমরা কাজ করি, বিভিন্ন রকম থিওরিজ পড়ি, জানি, বুঝি, বোঝার চেষ্টা করি, সেখান থেকে প্রফিট বানাতে চেষ্টা করি। বাট মাম্বা মেন্টালিটি স্টক কোন স্টকগুলোকে বলা হয় না, যে সমস্ত কোম্পানিরা ভীষণ পরিমাণে হাসেল করছে বা কিছুতেই নিজেদের যে এরিয়াটা সেটাকে ছেড়ে যেতে চায় না, তারা কন্টিনিউয়াসলি হয়তো ইকোনমিক কন্ডিশন তাদের ফেভারে নেই, র মেটেরিয়াল কস্ট বাড়ছে বা কোনো কারণে অর্ডার আসছে না, তা সত্ত্বেও তারা মানে ঘষে মেজে যা হোক করে তাদের বিজনেসটাকে আগামী দিনে বড় করার একটা চেষ্টা করছে, এবং যে তাদের সিইও রয়েছে, সিএফও রয়েছে বা অর্ডার আনার জন্য যা কিছু করা, তারা কনস্ট্যান্টলি একটা পরিশ্রম করে যাচ্ছে অনর্গল। কোম্পানির মধ্যে একটু ডাউনফল এলে, প্রফিটেবিলিটি একটু কম হলে সেটাকে ইমিডিয়েটলি বাড়ানোর একটা চেষ্টা করে যাচ্ছে। অর্থাৎ কোম্পানির যে প্রমোটার রয়েছে বা ম্যানেজমেন্ট রয়েছে তার একটা অনর্গল নিরলস পরিশ্রম করে সেই কোম্পানিটাকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কোনো দিন ছেড়ে চলে যাচ্ছে না, রাইট? এবং এটা বোঝা যায় কি করে না, এটা বোঝা যায় হচ্ছে যে কোয়ার্টার অন কোয়ার্টার রেজাল্ট যদি তার ইমপ্রুভ করে, একটা কোয়ার্টার বা দুটো কোয়ার্টার ড্রপ করলে পরের কোয়ার্টারই সে সেটাকে রিকভারি করার জন্য কিছু না কিছু স্টেপ নিয়ে নিচ্ছে ইমিডিয়েট বেসিসে, বা শর্ট টার্ম লং টার্ম বোথ প্ল্যানিং করে সে সেই জিনিসটাকে পরের কোয়ার্টারে রিকভার করছে। এবং এই জাতীয় কোম্পানিরা সবসময় একটা জিনিস চেষ্টা করে, সেটা হচ্ছে ইয়ার অন ইয়ার, অর্থাৎ প্রত্যেক বছর আগের বছরে এই কোয়ার্টারে যে রেজাল্ট হয়েছিল তার থেকে এই কোয়ার্টারে যেন বেটার রেজাল্ট হয়। তো এই রকমভাবে তারা ফলো আপ কন্টিনিউয়াসলি করতে থাকে, এবং তার সাথে হচ্ছে যে প্রত্যেকটা যে তার ম্যানেজমেন্ট রয়েছে সেটা টপ টু বটম সবসময় নিজের বিজনেসের ওপর একটা গ্রিপ আনার চেষ্টা করে, মার্কেট শেয়ার একদম মানে কম্পিটিটরকে দিতে চায় না, ঠিক আছে? এবং তার সাথে সাথে কন্টিনিউয়াসলি অর্ডার ভ্যালুকে বাড়ানোর চেষ্টা করে। এই টাইপ অফ যে স্টকগুলো থাকে সেটাকে বলা হয় মাম্বা মেন্টালিটি স্টক। ওকে, তো এই মাম্বা মেন্টালিটি স্টক এই কোয়ার্টারলি রেজাল্টের পর আমি কিছু শেয়ারের নাম করছি যারা এই টাইপের মাম্বা মেন্টালিটি স্টক। আমি বলছি না যে এইগুলো আপনি কাল সকালবেলায় গিয়েই বাই করে নিন, বা আমি বাই সেল কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না। আমি আপনার নলেজটাকে বা আপনার যে মানে কি বলবো চিন্তা ভাবনাটাকে সেটাকে দৃঢ় করার জন্যই এই টাইপের ইনফরমেশনগুলো দিচ্ছি। এটা কিন্তু বাই সেল রেকমেন্ডেশন নয়। কোনো একটা শেয়ার আপনি যখন বাই করবেন বা সেল করবেন তার বিহাইন্ড এ রিজন থাকতে হবে। আমি কোয়ালিটি কোন জায়গাটায় রয়েছে, কোন কোন কোম্পানিগুলোকে কিভাবে দেখা উচিত, দৃষ্টিভঙ্গিটা কি হওয়া উচিত, সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলছি। 5% প্রফিট করবেন, 10% প্রফিট করবেন, না 5% লসে আপনি লস বুক করবেন, নাকি আপনি মাল্টিব্যাগার ধরবেন, তার জন্য আলাদা আলাদা মডেল আপনাকে ফলো করতে হবে, তার জন্য আলাদা আলাদা আপনাকে মানে মেথডোলজি ফলো করতে হবে। তো সেইগুলোকে ভেবে চিন্তে কিন্তু নিজের মতো করে ইনভেস্টমেন্ট করবেন। আদারওয়াইজ শেয়ার বাজারকে যেভাবে দেখানো হয় যে ভীষণ ইজি একটা জিনিস, মোটেও ইজি নয়, আর যথেষ্ট পরিমাণে পরিশ্রম করতে হয় পয়সা বানাতে গেলে, অন্য আর 5টা প্রফেশনের মতোই। সুতরাং আশা করি বুঝতে পারছেন আমি কি বলতে চলেছি। এনিওয়ে, এটা আমি জাস্ট বললাম যাতে আমার কথার ওপর ব্লাইন্ডলি ভরসা করে আপনি বাই সেল করে নেবেন না, সেটা যাতে না করেন তার জন্যই এতগুলো কথা বলা হয়। এনিওয়ে, আমি কয়েকটা মাম্বা মেন্টালিটি স্টক এই কোয়ার্টারে আইডেন্টিফাই করেছি এবং সেই স্টকগুলোর নাম আমি এক এক করে বলছি। প্রথমত রয়েছে হচ্ছে বেল, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, টিভিএস মোটর, মুথুট ফিন্যান্স, বাজাজ হোল্ডিং, ডিক্সন টেকনোলজিস, পিবি ফিনটেক, প্রেস্টিজ এস্টেট, বিশাল মেগামার্ট, ওবেরয় রিয়েলিটি, ওয়েলস্প্যান কর্প। ওকে, এগুলো প্রত্যেকটা মাম্বা মেন্টালিটি স্টক। এছাড়াও প্রচুর আরও স্টক রয়েছে, এরকম নয় যে এই টাইপের শেয়ার নেই ইন্ডিয়ান মার্কেটে। এই টাইপের আরও আমি 50টা স্টকের নাম বলতেই পারি যাদের মধ্যে এই টাইপের মানে মাম্বা মেন্টালিটি রয়েছে, এবং এই সমস্ত শেয়ারগুলো বা এই সমস্ত কোম্পানিগুলো একটা সাময়িক ডাউনফল হলেও এদের যে হাসেল করার মেন্টালিটি, যদি ফাইন্যান্সটা একটু
একটু চেঞ্জেস হয়, ফর এক্সাম্পল কারোর হয়তো লোন বেড়েছে, রাইট, সেই লোনটাকে সে কী করে ম্যানেজ করছে, এই বিষয়গুলো ছোট ছোট ট্রিক্সগুলো যদি আপনি বুঝে যান এবং কোম্পানির প্রমোটারকে তার সাথে যে ম্যানেজমেন্ট রয়েছে তাকে যদি একটু অ্যানালিসিস করেন, আপনি এখান থেকে কিন্তু ভালো শেয়ারের সন্ধান করতে পারেন। ওকে, যাই হোক, এই শেয়ারগুলোর আমি নাম করলাম। এরপরে আপনি বিষয়টাকে নিয়ে আর একটু স্টাডি করুন এবং এই কোয়ার্টারলি রেজাল্টে প্রমোটার কোথায় কোথায় স্টেক বাড়িয়েছে না বাড়িয়েছে বা আর কি কি জিনিসপত্রগুলো হয়েছে সেগুলো নিয়ে আমি আগামী দিনে আরও ভিডিও বানাতে থাকবো বা ইনফরমেশন আপনাদের দিতে থাকবো। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।